বিসমিল্লাহির রহমানির রহিম। জেড ট্রান্সফর্ম। স্যার কি খাতা দেখছেন? না, খাতা এখনো দেখিনি। আচ্ছা, জেড ট্রান্সফর্ম কি জিনিস? এই জেড ট্রান্সফর্ম সাধারণত অ্যাপ্লাই হয় ডিসক্রিট টাইম সিগন্যালের ক্ষেত্রে। আমরা এর আগে মোটামুটি কন্টিনিউয়াস টাইম সিগন্যালের জন্য আমরা দেখছি কি অ্যাপ্লাই করছি, ফোরিয়ার ট্রান্সফর্ম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এগুলো ইউজ করছি। এখন আমরা ডিসক্রিট টাইম সিগন্যালের জন্য আমরা ইউজ করি হলো জেড ট্রান্সফর্ম। এটা স্পেশালি ফর ডিসক্রিট টাইম সিগন্যাল। এখন এই জেড ট্রান্সফর্মটাকে আমরা যদি ম্যাথমেটিক্যালি ডিফাইন করতে চাই তাহলে বলতে পারি যে জেড ট্রান্সফর্ম অর অফ এ ডিসক্রিট টাইম সিগন্যাল xn is defined as the power series xz is summation of x n equal to minus infinity থেকে infinity xn z to the power minus n অর্থাৎ z ইনভার্স n। এটা হলো আমাদের জেড ট্রান্সফর্মের ডেফিনেশন। এখন জেড ট্রান্সফর্ম কি জিনিস? মোট কথা হলো কি, যে কোনো ট্রান্সফরমেশন, ল্যাপ্লাস বলি, ফোরিয়ার বলি, না যে কোনো ট্রান্সফরমেশন, এগুলোর মূল কাজটা হলো যে কোনো সিগন্যালকে টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করা। অর্থাৎ এগুলো টাইম ডোমেইন সিগন্যালকে ফ্রিকোয়েন্সি ডোমেইনের সিগন্যালে কনভার্ট করবে। যেমন ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি করছে? টাইম ডোমেইনের কন্টিনিউয়াস সিগন্যালকে ফ্রিকোয়েন্সি ডোমেইনের কন্টিনিউয়াস সিগন্যালে কনভার্ট করছে। ফোরিয়ার ট্রান্সফর্ম কি করছে? টাইম ডোমেইনের কন্টিনিউয়াস সিগন্যালকে ফ্রিকোয়েন্সি ডোমেইনের কন্টিনিউয়াস সিগন্যালে কনভার্ট করছে। কিন্তু জেড ট্রান্সফর্মের কাজটা হলো সেই ডিসক্রিট সিগন্যালের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়। অর্থাৎ টাইম ডোমেইনের যে কোনো ডিসক্রিট সিগন্যালকে সে ফ্রিকোয়েন্সি ডোমেইনের ডিসক্রিট সিগন্যালে সে কনভার্ট করে ফেলবে। ঠিক আছে? অর্থাৎ জেড ট্রান্সফর্ম কি করবে? যে কোনো ডিসক্রিট সিগন্যালকে টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে সে কনভার্ট করবে। এটাই হলো এই জেড ট্রান্সফর্মের কাজ। ক্লিয়ার জিনিসটা? অর্থাৎ জেড ট্রান্সফর্ম ইউজ হয় শুধুমাত্র ডিসক্রিট সিগন্যালের ক্ষেত্রে। সে কন্টিনিউয়াস সিগন্যালের জন্য আমরা জেড ট্রান্সফর্মকে ব্যবহার করি না। কন্টিনিউয়াস সিগন্যালের জন্য আমরা ব্যবহার করি ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ফোরিয়ার ট্রান্সফর্ম। ঠিক আছে? এবং ডিসক্রিট সিগন্যালের জন্য আমরা ইউজ করি জেড ট্রান্সফর্ম। ক্লিয়ার? আচ্ছা, এখানে এই জেড ট্রান্সফর্মটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি এক্সপ্লেইন করতে চাই তাহলে বলতে পারি এক্স জেড। এই এক্স হলো কি? এটা হলো টাইম ডোমেইনের ক্ষেত্রে। টাইম ডোমেইনের ক্ষেত্রে এক্স জেড সমান সমান আমরা বলি জেড ডোমেইন থেকে আমরা এটাকে কনভার্ট করতে পারি সামেশন অফ n ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি ইনফিনিটি xn z টু দি পাওয়ার মাইনাস n। অর্থাৎ আমি এখানে যদি n এর মান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি মতো যাইতে থাকি এবং প্রত্যেকটার সাথে এই প্রত্যেকটা স্যাম্পল xn কি টাইম ডোমেইনের স্যাম্পল না? n কি? n হলো টাইম ডোমেইনের স্যাম্পল। এই xn কে আমি যদি z টু দি পাওয়ার z ইনভার্স n দিয়ে মাল্টিপ্লাই করার পর এই সমস্ত সিরিজটাকে সামেশন করি, সামেশন করলে এই টোটাল সামেশনটাই আমরা বলতে পারি xz। এই xz হলো আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেইন, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডোমেইনের রেসপন্স। কোন একটা ডিসক্রিট সিগন্যালের ফ্রিকোয়েন্সি ডোমেইনের রেসপন্স হবে আমাদের xz। আচ্ছা, একটু মিউট করেন, সবার একটু মিউট করে দেন, সাউন্ড আসতেছে। হ্যাঁ, আচ্ছা মিউট করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা দেখতেছি যে এই জেড ট্রান্সফর্ম দিয়ে আমরা যে কোনো ধরনের ডিসক্রিট সিগন্যালকে টাইম ডোমেইনের ডিসক্রিট সিগন্যালকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করতে পারতেছি। এখানে জেড ইজ এ কমপ্লেক্স ভেরিয়েবল, যেখানে জেড হলো একটা কমপ্লেক্স ভেরিয়েবল। এখন এই রিলেশনটা কি সামটাইম কল্ড দি ডিরেক্ট জেড ট্রান্সফর্ম বিকজ ইট ট্রান্সফর্মস দি টাইম ডোমেইন সিগন্যাল xn ইনটু ইটস কমপ্লেক্স প্লেন রিপ্রেজেন্টেশন xz। দি ইনভার্স প্রসিডিউর is called inverse Z transform। এর ইনভার্স প্রসিডিউরটাকে বলা হয় ইনভার্স Z ট্রান্সফর্ম। অর্থাৎ ইনভার্স Z ট্রান্সফর্ম কি জিনিস? যে Z ট্রান্সফর্মে আমাদের এই ফ্রিকোয়েন্সি ডোমেইনের সিগন্যালকে আবার টাইম ডোমেইনের সিগন্যালে ব্যাক করায়, সেটাই হলো ইনভার্স Z ট্রান্সফর্ম। তাহলে আমরা বলতে পারি দি convenient for convenience the Z transform of a signal xn is denoted as xz equal to জেড ট্রান্সফর্ম অফ xn। xn কে জেড ট্রান্সফর্ম করলে xz আসে এবং xz কে ইনভার্স জেড ট্রান্সফর্ম করলে আমাদের আবার xn আসে। ঠিক আছে? অর্থাৎ xn কে যদি জেড ট্রান্সফর্ম করি তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেইন আসবে, এটাকে ইনভার্সলি করলে আমাদের xn আসবে। জাস্ট এই কথাগুলো এখানে লেখা আছে। তো জেড ট্রান্সফর্মের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো সিন্স দি জেড ট্রান্সফর্ম ইজ অ্যান ইনফাইনাইট পাওয়ার সিরিজ। যেহেতু জেড ট্রান্সফর্ম একটা ইনফাইনাইট পাওয়ার সিরিজ, আমরা দেখতেছি এখানে জেড ট্রান্সফর্ম হলো
আমাদের টাইম ডোমেইনের ইনফাইনাইট পাওয়ার সিরিজ, তাই না? এই কারণে it exists only for those values of z for which this series converges অর্থাৎ the region of convergence of xz is the set of all values of z for which xz attains a finite value। এখন যে সমস্ত ভ্যালুর কারণে অর্থাৎ টাইম ডোমেইনের যে সমস্ত ভ্যালুর কারণে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে একটা ফাইনাইট সেট পাই, সেই ভ্যালুগুলাই হলো সেই কি কয় এই রিজিয়ন অফ কনভারজেন্স। এই ভ্যালুর সেটগুলোই হলো আমাদের রিজিয়ন অফ কনভারজেন্স। তাহলে বলতে পারি রিজিয়ন অফ কনভারজেন্স বা আরওসি অফ xz ইজ দা সেট অফ অল ভ্যালুস অফ z। এই আরওসি কি? এটা হলো xz এর সমস্ত ভ্যালুর একটা সেট। মনে করি সেট অফ অল ভ্যালুস অফ z ফর উইচ xz অ্যাটেইনস এ ফাইনাইট ভ্যালু, যে ভ্যালুগুলোর কারণে আমাদের xz এর একটা ফাইনাইট মান পাওয়া যায়। Thus, anytime we cite a Z transform, we should also indicate its ROC. সুতরাং আমরা যখনই আমরা Z ট্রান্সফর্মকে ডিফাইন করব, Z ট্রান্সফর্ম বের করব, সেই সাথে সাথে আমরা এই Z ট্রান্সফর্মের ROCটাও আমরা বের করে ফেলবো। অর্থাৎ Z ট্রান্সফর্মটা যে যে ভ্যালুর জন্য সুইটেবল, অর্থাৎ যে যে ভ্যালুর জন্য অ্যাপ্লিকেবল, যে যে ভ্যালুর জন্য আমি ফ্রিকোয়েন্সি ডোমেইনে একটা ফাইনাইট ভ্যালু পাবো, সেই ভ্যালুগুলাই হলো কোন একটা ট্রান্সফরমেশনের আরওসি বা রিজন অফ কনভারজেন্স। আচ্ছা, এক সেকেন্ড, আমরা একটা এক্সাম্পল দেই, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল দিলে এই জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা এখানে এক্সাম্পল দিয়ে এই জিনিসটা ক্লিয়ার করি। হ্যালো, কঠিন মনে হইতাছে? রিজিয়ন অফ কনভারজেন্স আবার একটু বলেন। আচ্ছা, রিজিয়ন অফ কনভারজেন্স আমি একটা এক্সাম্পল দেখাই। আমি মুখে বললে মাথার মধ্যে অনেকটা ঢুকবে না, আমি এইভাবে যা বলে যাই, কিন্তু একটা এক্সাম্পল দিয়ে যদি বুঝাই দেই এটা ইজিলি বোঝা যাবে। আমি এই জন্য এক্সাম্পল দিয়ে জিনিসটা ক্লিয়ার করি, তাহলে ঠিক আছে? আচ্ছা, এক্সাম্পল দিয়ে তারপর আমি এগুলো বুঝাইতেছি। যেমন ধরেন এখানে একটা ডিসক্রিট সিগন্যালের একটা সেট ইকুয়েশন দেয়া আছে, ধরে এটা একটা ডিসক্রিট সিগন্যাল না, x1n, এখানে দেয়া আছে কি 1 2 5 7 0 1, এই ভ্যালুগুলো দেয়া আছে। এটা কি? এটা একটা ডিসক্রিট সিগন্যাল, তাই না? আচ্ছা, এটা আমি একটু ড্র করি, ড্র করলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। যেমন x1, x1টাকে যদি আমি ড্র করি, x1n কে যদি ড্র করি 1, অর্থাৎ জিরোথ স্যাম্পলে এর মান কত? 1, এটা হলো জিরোথ স্যাম্পল। তারপর 2, এটা হলো 1 স্যাম্পলের জন্য, নাম্বার 1 স্যাম্পলের জন্য এর ভ্যালু হলো 2, তো এটা হলো 2, তাই না? এটা হলো 5, তাহলে থার্ড স্যাম্পল 1 স্যাম্পল, সেকেন্ড স্যাম্পলের জন্য এর ভ্যালু হলো 5, এটা হলো সেকেন্ড স্যাম্পল। ও, এটা হলো 1 স্যাম্পল, 0 স্যাম্পল 1 স্যাম্পল, এটা হলো আমার সেকেন্ড স্যাম্পল, তাই না? এর ভ্যালু হলো আমাদের 5, এর ভ্যালু হলো 5, এর ভ্যালু 2, এর ভ্যালু হলো আমাদের 1। আচ্ছা, এক গ্লাস পানি দেন আমাকে। আচ্ছা, 7 নাম্বার থার্ড স্যাম্পলের জন্য এর ভ্যালু হলো 7, তাই না? এটা হলো 7, এর ভ্যালু হলো 7, এইটুকু বুঝতে পারছেন তো? ফোর্থ স্যাম্পলের জন্য এর ভ্যালু হলো 0, কারণ এখানে 0 আছে। ফিফথ স্যাম্পলের জন্য এর ভ্যালু হলো 1, এটা হলো আমাদের ফিফথ স্যাম্পল, এটা হলো আমাদের ফোর্থ স্যাম্পল। তাহলে এটা কি? এই ইকুয়েশনটা হলো একটা ডিসক্রিট সিগন্যাল, এটা একটা ডিসক্রিট সিগন্যাল, তাই না? তো এই ডিসক্রিট সিগন্যালের আমি জেড ট্রান্সফর্ম বের করব। তো জেড ট্রান্সফর্ম বের করার জন্য আমাদের এই ফর্মুলা ইউজ করব, xz is equal to summation of n is equal to minus infinity থেকে infinity xn z inverse minus n। এক গ্লাস পানি দিন, এক বোতল। হ্যাঁ, এটা ক্লিয়ার তো? আচ্ছা, এটাকে এখন আমি অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে এই ইকুয়েশনে যদি অ্যাপ্লাই করি, প্রথমে n এর মান 0 বসাবো। আচ্ছা, সমস্যা নেই। প্রথমে n এর মান 0 বসাবো, তাই না? n এর মান যদি 0 বসাই, তাহলে x0 মান কত? x0 এর মান এখানে আছে x0, এই 0 স্যাম্পলের জন্য মান হলো 1 না? এই যে 1 মান,
তাহলে আবার জেড ইনভার্স 0, জেড ইনভার্স 0 মানে কি জেড 0, জেড 0 মানে কত 1, তাহলে 1 গুণন 1 সমান কত আসে 1। এই কারণে এই যে দেখো ফার্স্ট স্যাম্পলের মান আসছে 1, সলিউশনে প্রথমটার মান আসছে কি এই যে 1, এই যে 1 আসছে। ক্লিয়ার? আচ্ছা হ্যালো, একটু ক্লিয়ার তো? হ্যালো স্যার আবার একটু ক্লিয়ার করে দিন। আচ্ছা, প্রথমে একটা জিনিস খেয়াল করি যে এখানে 0th স্যাম্পল অর্থাৎ 0 নাম্বার স্যাম্পলে এর মান কত ছিল 1 ছিল, 1 না, এই যে 1। তাহলে এটা আমি আঁকছি 0th স্যাম্পলে এর ভ্যালুটা হলো আমাদের মান হলো 1, তাই না? এখন এই ইকুয়েশনে যখন x0 বসাবো, n এর মান যখন 0, x0 মানে কত, x0 মানে হলো 1, এই ইকুয়েশন থেকে x0 মানে কত 1, তাই না 1, আবার ইনটু z টু দি পাওয়ার 0, z ইনভার্স 0 মানে কি z টু দি পাওয়ার 0, z টু দি পাওয়ার 0 মানে কি 1, কারণ কোন সংখ্যার যত পাওয়ার থাকে 0 পাওয়ার থাকলে তার মান হয়ে যায় 1, তো 1 হয়, 1 এর সাথে 1 টু দি পাওয়ার 0 একই। হ্যাঁ, তাহলে 1 এর সাথে 1 গুণ করলে 1 আসে না, 1 থাকে। এই কারণে আমাদের এইখানে 1 আসলো, সরি এই জায়গায় এই যে 1 আসলো, আসছে না, এই যে 1, জি এটা আমাদের 1 আসছে। এখন এটার সাথে প্লাস করলাম, প্লাস দিলাম, কেন প্লাস দিব, কারণ এই যে এখানে কথা আছে সবগুলো সামেশন করতে হবে, এই দুইটার গুণফলের সামেশন করতে হবে। এখন আমি x এর মান বাড়াবো, n এর মান বাড়াবো, n এর মান বাড়ায় কত করলাম, n এর মান বাড়ায় এখন 1 করলাম, ধরি এখন n এর মান 1, তাহলে x1 এর মান কত, x1 এর মান হলো 2, x1 এর মান 2 না, এই যে x1 এর মান হলো আমাদের 2, তাহলে এখানে 2 আসলো ইনটু এগুলো স্যার অ্যামপ্লিটিউড নাকি কোনটা স্যার, ওই যে 1 2 4 5 7 যেগুলো দেখাইলেন, এই ধরনের টিউবুলার রিপ্রেজেন্টেশন, এটা আমরা তো মিডের আগে পড়াইছিলাম যে যে কোনো ধরনের ডিসক্রিট সিগন্যালকে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি এইভাবে, আমরা যদি এরকম একটা সেট আকারে রিপ্রেজেন্ট করি তাহলে এইভাবে রিপ্রেজেন্ট করি। এগুলো মিডের আগে আমি দেখাইছিলাম যেগুলো কিভাবে রিপ্রেজেন্ট করি। এই যেখানে তীর চিহ্ন থাকবে, তীর চিহ্নের অর্থ হলো সে 0th স্যাম্পল, ওখান থেকে শুরু থেকে এটা 0th স্যাম্পল। তীর চিহ্নের ডাইনের গুলো থাকবে হলো রাইট সাইডে, আর তীর চিহ্নের বামের গুলো থাকবে হলো লেফট সাইডে, তাই না? হ্যাঁ, তাহলে আবার কোশ্চেনটা স্যার ওটা না, আবার বলেন কোশ্চেনটা হলো স্যার ওই যে এই যে সিগন্যাল যে নিলেন, হ্যাঁ ওই যে 1 2 5 7, এটা কি তাহলে সিগন্যালের অ্যামপ্লিটিউড? এগুলো সিগন্যালের অ্যামপ্লিটিউড, এগুলো সিগন্যালের অ্যামপ্লিটিউড। হ্যাঁ, এই তীর চিহ্ন দিয়ে বোঝাবো সিগন্যালের পজিশন, আর ভ্যালু গুলো দিয়ে বোঝাবো সিগন্যালের অ্যামপ্লিটিউড, এটাই। তাহলে এখানে x2 এর জন্য আমাদের ভ্যালু আসছে x1 এর জন্য ভ্যালু আসছে আমাদের 2 গুণন z টু দি পাওয়ার -2 মানে z ইনভার্স 2, z ইনভার্স 2 মানে কি 1/4, z ইনভার্স 2 মানে হলো 1/4, তাহলে 2 গুণন 1/4 কত আসে, 2 গুণন, আচ্ছা ও সরি 1/4 কেমনে হবো, এটা তো z ইনভার্স 2ই থাকবে, কারণ z এর মান তো আমরা জানি না, তাই না? সুতরাং 2 ইনটু z ইনভার্স 1, তাই না? z ইনভার্স 1 স্যার 2 না 1, z ইনভার্স 1 ই তো হয়, 1 হচ্ছে ওর অ্যামপ্লিটিউড, বুঝছি। হ্যাঁ, অ্যামপ্লিটিউড গুণন z টু দি পাওয়ার -1, আর যেটা একই নেন এর ভ্যালু। হ্যাঁ, তাহলে 2 গুণন z ইনভার্স 1 থাকলো। ক্লিয়ার? জি স্যার। মেহেদি বুঝতেছো তো? z টু দি পাওয়ার 1 থাকবে, মানে 1 হচ্ছে আমার অ্যামপ্লিটিউড আর কি। একটু বুঝলে কাজ হবে না, পরে এগুলো দিয়ে ম্যাথ করতে হবে, পরে আর কিছুই বুঝবা না এখন না বুঝলে। তাহলে 1 প্লাস 2 z ইনভার্স 1, একটু ক্লিয়ার তো? আচ্ছা, এরপর মেহেদি এরপরটা খেয়াল করো, মনে করি এখন x এর মান বাইরে হয়ে গেল 2, তাহলে কি x2 হইলো x ব্র্যাকেট 2, x2 মানে কি সেকেন্ড স্যাম্পলের জন্য তার ভ্যালু কত 5, সেকেন্ড স্যাম্পলের জন্য তার ভ্যালু হলো 5, তাহলে x2 এর জন্য ভ্যালু হলো 5, এই যে দেখো যেখানে x2 এর জন্য ভ্যালু হলো আমার কত 5 ভ্যালু। তাহলে আমাদের কি থাকে এখানে থাকে 5 গুণন z টু দি পাওয়ার -2, ক্লিয়ার? জি, 5 গুণন z টু দি পাওয়ার -2, তাহলে প্লাস আসলো 5 গুণন z টু দি পাওয়ার -2। এরপরে স্যাম্পল কি আমাদের n এর মান আরো এক বাড়লো, বাইরে হয়ে গেল 3, তাহলে x3,
x3 এর জন্য আমাদের ভ্যালু কত আসে? x3 এর জন্য ভ্যালু আসে আমাদের এই যে 7 আসে। এখানে দেখো x3 এর জন্য ভ্যালু আমাদের 7। তাহলে 7 গুণন z⁻³ তাহলে n এর মান বাইরে আবার 4 হইলো। 4 এর জন্য কি x4 এর জন্য ভ্যালু কত? 0। তো 0 দিয়ে এটা গুণ করলে 0ই আসে। এই কারণে আমাদের এরপরে স্যাম্পলটা নাই। এই যে দেখো স্যাম্পলটা নাই, z⁻⁻4 টা নাই, কারণ 0 হয়ে যায়। ক্লিয়ার? এরপরে আরো এক বাড়াইলাম, বাড়াই হলো আমাদের 5। তাহলে 5 এর জন্য ভ্যালু কত? 1। তাহলে 1 ইনটু z⁻⁻5, তাহলে z⁻⁻5। ক্লিয়ার? তাহলে আমরা x1z, এই x1n এর z ট্রান্সফর্ম পেলাম x1z। x1z সমান লিখতে পারি 1 প্লাস 2z⁻1 প্লাস 5z⁻2 প্লাস 7z⁻3 প্লাস z⁻5। তো এটা পাইলাম x1n এর z ট্রান্সফর্ম x1z। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার তো? জি স্যার ক্লিয়ার। হ্যাঁ। এখন রিজিয়ন অফ কনভারজেন্স বের করতে হবে। রিজিয়ন অফ কনভারজেন্স জিনিসটা কি? রিজিয়ন অফ কনভারজেন্স জিনিসটা হলো যে z এর যে মানের জন্য আমাদের এই ইকুয়েশনটা ভ্যালিড হবে, সেই ইকুয়েশনটাই হলো রিজিয়ন অফ কনভারজেন্স। ক্লিয়ার? আবার বলি, z এর যে মানের জন্য আমাদের এই ইকুয়েশনটা ভ্যালিড হবে, অর্থাৎ এই ইকুয়েশন ইনফিনিটি হবে না, একটা স্টেবল বা একটা ফাইনাইট নাম্বার আসবে। এই ইকুয়েশনটা বের করলাম, z এর যে মানের কারণে এই ইকুয়েশনের একটা ফাইনাইট নাম্বার পাবো, সেই 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 ভ্যালুটাই হলো রিজন অফ কনভারজেন্স। z এর সেই ভ্যালুটাই হলো রিজন অফ কনভারজেন্স। ক্লিয়ার? অর্থাৎ এখানে যে z আছে, যেমন z⁻2, z⁻3, z⁻5 এগুলো আছে না, এই z এর তো একটা মান আছে। এখন z এর এমন যদি মান বসাই যে মানের কারণে এই জিনিসটা ইনফিনিটি হয়ে যায়, তাহলে ওই মানের কারণে কি এখানে কোনো ফাইনাইট ভ্যালু আমরা পাইতেছি না। z এর যে মানগুলোর কারণে আমরা ফাইনাইট ভ্যালু পাইতেছি, সেই মানগুলোই হলো তার রিজন অফ কনভারজেন্স। এই জিনিসটাই বলা আছে, দি রিজন অফ কনভারজেন্স অফ xz ইজ দা সেট অফ অল ভ্যালুস অফ z। অর্থাৎ ROC কি? ROC হলো xz এর ROC, কোন একটা xz এর ROC হলো z এর ওই সমস্ত সেটগুলা, যে সমস্ত সেটগুলোর কারণে xz টার একটা ফাইনাইট ভ্যালু আসে। আবার বলি, ROC হলো xz এর ROC। ROC কার হয়? ROC হয় xz এর, তাই না? এই xz এর ROC গুলা কি আসলে? xz এর ROC হলো z এর ওই সমস্ত ভ্যালুগুলা, যে সমস্ত ভ্যালুগুলোর কারণে এই xz এর একটা ফাইনাইট মান আসে, একটা নির্দিষ্ট ফাইনাইট ভ্যালু পাই। এই ভ্যালুগুলো ছাড়া অন্য যে ভ্যালুগুলো পাবো আমরা, ROC এর বাইরে যে ভ্যালুগুলো পাবো, এই ভ্যালুগুলোর জন্য কি আমরা এই xz এর কোনো ফাইনাইট ভ্যালু আমরা পাবো না, মানগুলো ইনফাইনাইট হয়ে যাবে। ক্লিয়ার? এটুকু বুঝাইতে পারছি তো? হ্যালো মেহেদি, কঠিন মনে হইতেছে? হ্যালো হ্যালো হ্যালো, কঠিন মনে হইতেছে নাকি? কঠিন না, তবে একটু প্যাচ আছে আর কি। এই অধ্যায়গুলো একটু কঠিন। এখন একটু যে অধ্যায়গুলো আসবে এগুলো একটু খুব ডিপলি বুঝতে হবে, একটু টাফ বোঝা। আবার বলি, হ্যাঁ বুঝাচ্ছেন স্যার, আমি যেটুকু বুঝছি সেটা বলি স্যার। xnটা কি? xnটা হলো আমাদের টাইম ডোমেন, তাই না? x1n, x1n থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে পাইলাম x1z, তাই না? x1z এর ইকুয়েশন, এই যে z এর ভ্যালুগুলো আছে না, z এই z গুলো পাইলাম। এই z গুলোর যে মান বসাইলে এই z গুলোর একটা ফাইনাইট ভ্যালু পাওয়া যায়, সেই মানগুলোই হলো এই xz এর ROC। এখন এমন ফাইনাইট ভ্যালু বলতে কি বোঝায়? যেমন বুঝি এখানে যদি হ্যাঁ হ্যাঁ, এখন যদি না ফাইনাইট ভ্যালু বলতে এরকম, হ্যাঁ এইগুলি ফাইনাইট ভ্যালু, অর্থাৎ ইনফিনিটি ছাড়া যে কোনো ভ্যালু। ভাই একটু কথা কম বলি, ক্লাস নিচ্ছে এখানে। হ্যাঁ হ্যাঁ,
হ্যালো, ঠিক আছে তাহলে স্যার, বুঝতে পারছি হ্যাঁ, স্যার। এই যে মানে ফাইনাইট ভ্যালু পাওয়া যাবে জেড এর যে মানের জন্য, সেটাই হচ্ছে আমার আরো ওই আরওসি। এখন জেড এর মান যদি আমি 0 দেই, 1 হ্যাঁ টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 2, জেড টু দি পাওয়ার 0 মানে 1, 2 হ্যাঁ হ্যাঁ। 5 জেড টু দি পাওয়ার 0 মানে এইভাবে আর কি। এখন মানে আমি জেড এর মান ফাইনাইট যদি ভ্যালু 0 পাচ্ছি। দেয়, এখন যদি জেড এর মান 0 দেই, জেড এর মান 0 দিলে কি হ্যাঁ, হয় একটু খেয়াল করি তো। ফাইনাইট ভ্যালু পাচ্ছি। ফাইনাইট ভ্যালু কোনোদিনও পাবো না জেড এর মান 0 দিলে। জেড এর মান যদি 0 দেই, জেড হ্যাঁ। ইনভার্স 2 এর মানে কি? ও এর অর্থ হলো 1 বাই জেড স্কয়ার, তাই না? 1 বাই জেড স্কয়ার জি, মানে কি? জেড এর মান যদি 0 হয়, 1 বাই কত? 0 স্কয়ার। ইনফিনিট হয়ে যাব। 1 বাই 0 স্কয়ার মানে কত? ইনফিনিট হয়ে যাব। ইনফিনিটি। তাহলে ফাইনাইট ভ্যালু জীবনে পাবো? জি জীবনেও পাবো না। না। অর্থাৎ এর আরওসি হলো এন্টায়ার জেড প্লেন এক্সেপ্ট জেড ইকুয়াল টু 0। অর্থাৎ জেড ইকুয়াল টু ও 0 বাদে জেড এর যে কোনো মানে তার আরওসি। যে কোনো ভ্যালু। ঠিক আছে? জি স্যার, এখানে জেড ইকুয়াল টু 0 বুঝতে দিলে পারছি। আমরা কোনো ভ্যালু পাচ্ছি না। এই জেড ইকুয়াল টু 0 দিলে আরো ইনফিনিটি হয়ে যাইতেছে। এইজন্য জেড ইকুয়াল টু 0 ইনফিনিট বাদে হয়ে যাচ্ছে। যে কোনো ভ্যালুই হলো আমার এই ইকুয়েশনের এই ট্রান্সফর্মের আরওসি। ক্লিয়ার? আর জি ওকে, তাহলে আমরা এই পরেরটা দেখি। এই পরের ইকুয়েশনটা একটু খেয়াল করি। এখানে জিরোথ স্যাম্পল আছে 5। এই জিরোথ স্যাম্পলে আমি একটু মুছে দেই। ক্লিয়ার? হ্যাঁ, এই যে জিরোথ স্যাম্পলে আছে 5, 1 স্যাম্পলে আছে 7, 2 স্যাম্পলে আছে 0, 3 স্যাম্পলে আছে 1, আবার -1 স্যাম্পলে আছে 2, -2 স্যাম্পলে আছে 1। এর ভ্যালুগুলো আমরা এইভাবে পাইলাম। জিরোথ স্যাম্পলের জন্য 5, জিরোথ স্যাম্পলে 5, 1 স্যাম্পলে 7, 1 স্যাম্পলে 7, আচ্ছা 2 স্যাম্পলে 0, 0 স্যাম্পল, 1 স্যাম্পল, 2 স্যাম্পল। ঠিক আছে? এখন থার্ড স্যাম্পলের জন্য কত পাইলাম আমি? 1। থার্ড স্যাম্পলের জন্য এর ভ্যালু পাইলাম হলো আমি 1। আবার -1 স্যাম্পলের জন্য ভ্যালু পাইলাম 2, -1 স্যাম্পলের জন্য ভ্যালু পাইলাম 2। এটা হলো -1 স্যাম্পলের জন্য। আবার -2 স্যাম্পলের জন্য ভ্যালু পাইলাম কত? -2 স্যাম্পলের জন্য ভ্যালু পাইলাম হলো 1। ঠিক আছে? তো এই ভ্যালুগুলো আমরা এখন পাইলাম। তো এখান থেকে আমি এই ইকুয়েশনে আমি মানগুলো বসাই। প্রথমে x0 এর জন্য বসাবো, x1 এর জন্য বসাবো, x2 এর জন্য বসাবো, x3 এর জন্য বসাবো। আবার আবার কি করব? x-1 এর জন্য মান নিব, x-2 এর জন্য মান নিব। অর্থাৎ n এর মান -2 থেকে শুরু করে +3 পর্যন্ত আমরা চেঞ্জ করব, করে সবগুলোর মান নিয়ে আমি যোগ করে দিব। তাই না? তাই তো করব আমাদের ফর্মুলা অনুযায়ী। আচ্ছা, প্রথমে যদি n = 0 হয়, n = 0 এর জন্য এর মান হলো 5। তাহলে 5 গুণন z0 অর্থাৎ 0, 1। 5 গুণন z0 মানে কি? 1। অর্থাৎ 5 গুণন 1 = 5। তাহলে প্রথম 0 স্যাম্পলের জন্য মান পাবো আমি 5। এই যে 5 পাইছি, এই যে, ঠিক না? এই যে 5 পাইছি। জি স্যার। আচ্ছা, এরপরে আমি কি করলাম? আমি 1 স্যাম্পল, ফার্স্ট স্যাম্পলের জন্য মান নিলাম। ফার্স্ট স্যাম্পলের জন্য মান পাবো 7। তো 7 ইনটু জেড ইনভার্স 1, z1, তাই না? z⁻1, 7 ইনটু z⁻1। সেকেন্ড স্যাম্পলের জন্য কি পাইলাম? সেকেন্ড স্যাম্পলের জন্য পাইলাম হলো আমি মান 0। অর্থাৎ সেকেন্ড স্যাম্পল নাই, এই জন্য আমার সেকেন্ড স্যাম্পল নাই। থার্ড স্যাম্পলের জন্য মান পাইছে কি? 1। তাহলে 1 ইনটু z⁻3, 1 ইনটু z⁻3। আবার নেগেটিভ স্যাম্পল গুলো নেই। নেগেটিভ স্যাম্পল গুলোর জন্য -1, -1 এর জন্য মান পাইছে 2। তাহলে 2 গুণন z⁻⁻1 মানে z⁻+1, তাই না? এই -1 স্যাম্পল n = যদি -1 হয়, তাহলে কি পাইতেছে? z⁻⁻1 n এর মান বসাইলাম -1, তাহলে +1 হয়ে গেল। +1 মানে 1, z⁻1 মানে z। এই জন্য পাইলাম 2z, এই যে 2z পাইলাম। এই -2 স্যাম্পলের জন্য ভ্যালু হলো 1। তাহলে 1 গুণন কত? -2 +2, তাহলে z²। তো এটা পাইলাম আমি হইলাম এই বি এর জন্য আমি আমার ট্রান্সফর্ম, জেড ট্রান্সফর্ম পাইলাম এটা। অর্থাৎ আমি বলতে পারি আমার এই বি এর জন্য আমি জেড ট্রান্সফর্ম পাইলাম, এটা পাইলাম। তো এর আরওসি কত একটু আমরা বাইরে করতে পারবো? আরওসি কত একটু বলেন তো দেখি, এর আরওসি কত হবে? কোন কোন মানের জন্য এটা ইনফিনিটি হবে? ওই দুইটা বাদে, ওই মানগুলো বাদে বাদ বাকিগুলো সবই তার আরওসি।
জি যে মানের জন্য এটা জিরো এবং ইনফিনিটি, ইনফিনিটি বাদে জিরো এবং ইনফিনিটি বাদে আর সবই হলো তার আরসি। কারণ জিরো এবং ইনফিনিটি বসাইলে জেড এর মান জিরো এবং ইনফিনিটি বসাইলে এটা ইনফিনিটি হয়ে যাবে। এই দুইটা বাদে আমাদের বাকি সমস্ত ভ্যালু হলো আমাদের এই ট্রান্সফর্মের অর্থাৎ জেড এক্স এর আরসি। ক্লিয়ার? স্যার তাহলে এক নম্বরে ইনফিনিটি বসাইলে কি হবে? এক নাম্বার ইনফিনিটি বসাইলে জিরো হবে, ভ্যালু পাবে জিরো, একটা ফাইনাইট ভ্যালু। ইনফিনিটি টু দি পাওয়ার -3 কত আসে? জিরো, তাই না? ও আচ্ছা, 1 বাই হ্যাঁ ইনফিনিটি কত? 1 বাই ইনফিনিটি মানে জিরো, 1 বাই ইনফিনিটি মানে জিরো। জিরো। এই কারণে ইনফিনিটি বসালে আমি একটা ফাইনাইট ভ্যালু পাই, এই কারণে এখানে ইনফিনিটি আসে নাই। কিন্তু এই জায়গায় আমি যদি ইনফিনিটি বসাই, যেমন জেড টু দি পাওয়ার জেড মানে ইনফিনিটি টু দি পাওয়ার স্কয়ার, ইনফিনিটিকে স্কয়ার করলে কি ইনফিনিটি তো হয়, জি তাই স্যার। না? আবার এখানে যদি আমি জিরো বসাই তাহলে এই ভ্যালুগুলো ইনফিনিটি হয়ে যেতেছে। এই কারণে এখানে জিরো এবং ইনফিনিটি বাদে বাকিগুলা সবই আরসি। হ্যাঁ বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে এই 3 নাম্বারটাও আমরা সেম প্রসেসে করব। 3 নাম্বারটা কিভাবে করলাম একটু বলেন তো দেখি তাহলে। 3 নাম্বারটা হচ্ছে আমার জিরোতে হচ্ছে আমার জিরো, হ্যাঁ জিরোতে জিরো হওয়ার পরে পরবর্তী জিরো হচ্ছে 1, তার পরবর্তী 1 হচ্ছে 2, না, তার এটাও তো জিরো, পরবর্তী এইভাবে আর কি। এটা হ্যাঁ জিরোতে জিরো, ওয়ানেও জিরো, ওয়ানেও তো জিরো আছে। হ্যাঁ, মানে এক নিব আর কি, যে স্যাম্পল যে নিব সেটা। হ্যাঁ হ্যাঁ। তো সেক্ষেত্রে আমার হচ্ছে জিরো, প্রথম যদি আমি জিরো দিয়ে শুরু করি, জিরোতে যদি শুরু করি, জেড টু দি পাওয়ার আসতেছে কি বলে, জেড টু দি পাওয়ার জিরো। তো স্যার আনসার মিলতেছে না। আচ্ছা, আমাদের ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল সামেশন অফ n ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স অফ n জেড ইনভার্স মাইনাস n। এই তো ছিল জিনিসটা। এটা ছিল আমাদের এক্স জেড সমান সমান, তাই না? এই তো ফর্মুলা ছিল। প্রথমে আমি n এর মান 0 বসালাম, n এর মান 0 বসালে x0 কত? এখানে x0 0, সুতরাং 0 তে যদি z এর গুণ দেই 0ই হবে, আমাদের কোনো ভ্যালু নাই, প্রথমটা বাদ গেল। বাদ। পরেরটা n ইকুয়াল টু 1 এর জন্য কি ভ্যালু 0, এই 0 দিয়ে z এর গুণ দিলে 0ই আসবে, এটাও বাদ। পরেরটা কি? n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 2 এর জন্য ভ্যালু কত পাইছি? 1, তাহলে x2 ইকুয়াল টু 1 হবে, 1 গুণন z ইনভার্স 2 অর্থাৎ z টু দি পাওয়ার -2, 1 ইনটু z টু দি পাওয়ার -2 অর্থাৎ z টু দি পাওয়ার -2। এই যে পাইছি হলো আমি z টু দি পাওয়ার -2, তাই না? পাইছি? জি স্যার। তারপরে স্যাম্পল কি? তারপর হলো 0 স্যাম্পল, 1 স্যাম্পল, 2 স্যাম্পল, থার্ড স্যাম্পল। থার্ড স্যাম্পলের জন্য আমাদের ভ্যালু কত? 2, অর্থাৎ x3 এর জন্য ভ্যালু হবে 2, 2 গুণন z টু দি পাওয়ার -3, তাই না? 2 গুণন z টু দি পাওয়ার -3। এই মিউট করো, আচ্ছা কান্নাকাটি করতেছে, মিউট করো। কে মেহেদি? মিউট করো মেহেদি। হ্যাঁ স্যার শুরু করেন। আচ্ছা, এই যে 2 গুণন z টু দি পাওয়ার -3, তাহলে এটা হলো এটা, তাই না? এই 2 গুণন z টু দি পাওয়ার -3, এই যে পেলাম 2 গুণন z টু দি পাওয়ার -3। তারপরেরটার জন্য ভ্যালু কি? 5, অর্থাৎ n ইকুয়াল টু 4 এর জন্য ভ্যালু 5। 5 যদি আসে তাহলে বলতে পারি 5 গুণন z টু দি পাওয়ার -4। তারপরেরটা কত? 7, তাহলে 7 গুণন z টু দি পাওয়ার -5। তারপরটা কত? 0, তাহলে 0 গুণন z টু দি পাওয়ার -6, যে জন্য 6 নাম্বারটা বাদ। তারপরে কত? 7, 7 নাম্বারটা স্যাম্পল, 7 নাম্বার স্যাম্পলের জন্য 1 গুণন z টু দি পাওয়ার -7। তাহলে এর ইকুয়েশনটা আসছে z টু দি পাওয়ার -2, 2 z টু দি পাওয়ার -3, এই ইকুয়েশনটা টোটালটা আসছে তার তখন z ট্রান্সফর্ম। ক্লিয়ার? এর আরসি কত? আরসি হলো x। তাহলে স্যার 4 নাম্বারটা আমি বলি। হ্যাঁ বলেন। 4 নাম্বারটাতে মানে ডি নাম্বারটাতে যেটা আছে সেটা হচ্ছে 5 এর মধ্যে হচ্ছে আমার 0, মানে n এর ভ্যালু 0, তাই তো স্যার নাকি? হ্যাঁ হ্যাঁ, 5 এর মধ্যে 0, 5 এর মধ্যে n এর ভ্যালু 0 হওয়াতে
হ্যাঁ 5 ওই n এর ভ্যালু 0 z টু দি পাওয়ার 0 সমান সমান 5 গুণন z টু দি পাওয়ার 0 সমান সমান 5 শুধু 5 থাকলো শুধু 5 হ্যাঁ গুড 5 আছে তারপর হ্যাঁ পরে 7 হচ্ছে 1 n এর ভ্যালু 1 হ্যাঁ n এর ভ্যালু 1 পরে 7 হচ্ছে n এর ভ্যালু 1 7 গুণন z টু দি পাওয়ার -1 হ্যাঁ গুড তারপরে হচ্ছে 0 বাদ 2 এরটা 0 যেহেতু এটা বাদ এটা বাদ হ্যাঁ হ্যাঁ পর 1 এরটা হচ্ছে z টু দি পাওয়ার -3 z টু দি পাওয়ার 1 গুণন z টু দি পাওয়ার -3 শুধু z টু দি পাওয়ার -3 হ্যাঁ হ্যাঁ আবার এটা নেগেটিভ সাইড এখন স্যার নেগেটিভে যাব আচ্ছা নেগেটিভ সাইডে ওই প্রথমে হচ্ছে n = -1 z টু দি পাওয়ার প্লাস হয়ে যাবে 1 কারণ হ্যাঁ। মাইনাসে মাইনাসে প্লাস প্লাস হয়ে যাবে হ্যাঁ z টু দি পাওয়ার +1 সমান সমান z হ্যাঁ হ্যাঁ আর 4 গুণন z 4 গুণন z তারপরে ওটা আবার মাইনাসের দিকে হওয়ার কারণে মাইনাস মাইনাসে প্লাস z টু দি পাওয়ার স্কয়ার হ্যাঁ হ্যাঁ মানে z টু দি পাওয়ার 2 z টু দি পাওয়ার 2 হ্যাঁ তো 2 গুণন z টু দি পাওয়ার 2 হয়ে গেল হ্যাঁ। স্যার তার সহজ এর আরো তো? সি হবে except z = 0 টা এবং ইনফিনিটি বাদে বাকিগুলো সবই হবে তার আরো সি এটা স্যার একটু কঠিন লাগে আরো সেটা আরো সি কারণ হলো একটু z এর মান যদি নেগেটিভ থাকে তাহলে এখানে 0 বসালে ইনফিনিটি হয় z এর মান পজিটিভ থাকলে ইনফিনিটি বসালে ইনফিনিটি হয় যে কারণে নেগেটিভ এবং পজিটিভ যেখানে আছে z এর মান নেগেটিভ এবং পজিটিভ অর্থাৎ পাওয়ার z ইনভার্স এবং নরমাল বুঝতে z পারছি স্যার থাকলে ইনফিনিটি এবং 0 দুটোই হবে বাদে বাকিগুলো আরো সি হবে এখানে স্যার, কিন্তু বুঝতে পারছি। 0 ইনফিনিটি এই দুইটা কিন্তু আরো সি না এই দুইটা বাদে বাকিগুলো আরো সি এটা যেন মনে থাকে অর্থাৎ যে হ্যাঁ, হ্যাঁ। ভ্যালুগুলোর কারণে আমি ফাইনাইট ভ্যালু পাবো সেগুলো হলো তার আরো ওই যে অ্যাকসেপ্ট লেখা আছে আর কি অ্যাকসেপ্ট হ্যাঁ অ্যাকসেপ্ট দেখা এখন স্যার এই ক্লাসগুলো কি স্যার মিটে নেওয়া যায় মিটে নিলে না আমি স্ক্রিনে লিখতে পারি না আমি স্ক্রিনে লেখাটা আমি এখন বুঝতেছি না কিভাবে যে লেখে দেখি স্যারের কাছে শিখে আমি স্ক্রিনে লেখা যদি লিখতে পারি কোন একটা সফটওয়্যার ইনস্টল করে তাহলে আমি মিটে নিতে পারি সমস্যা নাই আর ওই যে গ্রামে ওয়াই স্যারের কাছে আমার গ্রামে নেওয়া থাকার কারণে বুঝতে পারছি স্যার হ্যাঁ গ্রামে থাকার কারণে প্রপার নেটওয়ার্ক পাই না সেজন্য ওই যে মাঝে মধ্যে আমি কথা বলি না দেখেন হ্যাঁ, কিন্তু জুমে কথা বলতে বোঝা যায় না, আচ্ছা ঠিক আছে আমি আজকে ওয়াহিদ স্যারের কাছে সফটওয়্যারগুলো নিয়ে দেখি করে রাখি এটার ওই মেইন আমাদের কারণ সাথে কিছুই বোঝা যায় না। লাইনটা কাটা যাবে বুঝছো লাইন কাটা যাবে তাহলে ক্লাসটা কি ক্লোজ করে দেই নাকি আজকে আরো করবো আজকে আজকে স্যার এই পর্যন্ত আজকে এই পর্যন্ত থাক এই পর্যন্ত অ্যাসাইনমেন্ট থাকলো মানে ই থাক হোমওয়ার্ক থাকলো তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবা ঠিক আছে নেক্সট দিন আবার এখান থেকে আমরা ইনশাআল্লাহ শুরু করব ই থেকে স্যার আমি আগের অ্যাসাইনমেন্টটা দিব মিডের আগের অ্যাসাইনমেন্টটা সাবমিট করব ওকে ঠিক আছে ওকে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ক্লোজ করি ঠিক আছে ওকে